একটা বোমা ফাটিয়েছিলেন প্রবীর বিশ্বাস, প্রবীর প্লাসে, পারলে দেখে নেবেন গতকাল। এবং দ্বিতীয় কথাটি আমি আগের দিনও বলেছি, আবারও আপনাদেরকে বলছি, স্পেশাল ইন্টেন্সিভ ইয়ে রিভিশন নামক যে বস্তু বা এসআইআর বা সার যেটা হয়েছে, সেটা অমিত শাহর ব্রেন চাইল্ড। আমি জানি না, মানে অমিত শাহ সমস্ত প্ল্যানিং করেন, টোটাল পার্টি সেটা মেনে নিতে বাধ্য হয়, ইচ্ছে থাকলেও না ইচ্ছা থাকলেও। এবং কোন কোন ক্ষেত্রে যতটুকু শুনেছি অভ্যন্তরের কথা, যে নরেন্দ্র মোদীর কোন কোন ক্ষেত্রে হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে, বা হয়তো একটু দ্বিমত প্রকাশ করলেও করতে পারেন। কিন্তু এখন এই মুহূর্তে বলতে দ্বিধা নেই যে অন্তত অমিত শাহ থেকে ঢের বেটার ক্যারেক্টার হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী। আমি তার প্রশংসার জায়গায় বলছি না, তিনি আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু তার ছুঁই ছাদ হিন্দু মুসলমানের ব্যাপারটা তার মধ্যে যে পরিমাণ আছে তার থেকে ঢের বেশি রয়েছে অমিত শাহর মধ্যে। অ্যান্ড ফেরোসাসলি তিনি এই গেমটা খেলছেন। এবং আপনারা আমাদের আজকে নামটাও দেখছেন, যে শাহী যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে দলিত এবং মুসলিমস বা মুসলমান ভাইদের। আমি আমি অবাক হয়ে যাই যে দলিত এবং মুসলমান এদের সৃষ্টি হলো কি করে যে তাদের উপর রাগ হবে। ছোট্ট করে প্রথম ঘটনাটা বলি, আপনারা দয়া করে শুনবেন, আমাকে মার্জনা করবেন, কারণ ইতিহাস বিকৃত করে কথা বলার অভ্যাস আমার নেই, আমাদের কারুর নেই। এবং সেখান থেকে একটি কথা বলি, যে এই যে ভারতবর্ষ, এটা তো আগে ভারতবর্ষ ছিল না, খুচরো 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 দেশ ছিল বহু বহু যুগ আগে। তো তখন এই যে ভারতবর্ষের মতন যে জায়গা, নানান জায়গা, এই জায়গাটা মানে এশিয়ার এই উপমহাদেশে, তার সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হ্যানারে ত্যানারে, মায়ানমার ফায়ানমার সব, মানে খুচরো খুচরো সব লাগোয়া একটা জায়গা ছিল। তো এখানে কারা বাস করত? এখানে বাস করতো আদিবাসীরা। প্রত্যেকটা জায়গায় আদিবাসী। যেমন আপনি আমেরিকাতে যদি যান, আমেরিকার আদিবাসী হচ্ছে কি রেড ইন্ডিয়ানরা। এখন তাদের আর ওইসব পোশাকে দেখা যায় না, তারা জেনারেলাইজ করেছে, মিক্স আপ হয়ে গেছে। ব্রাজিল, ব্রাজিল দখল করেছিল পর্তুগিজরা, এবং পর্তুগিজরা যখন দখল করে সেখানে আদিবাসীরা ছিল। আদিবাসী মানেটা হচ্ছে কালো, যার জন্য আপনারা দেখবেন যে ব্রাজিল টিমটার মধ্যে ব্ল্যাকও আছে, হোয়াইটও আছে। হোয়াইট হলে বুঝবেন যে পর্তুগিজ বংশজাত, এবং ব্ল্যাক মানেটা হচ্ছে গিয়ে সেখানকার আদিবাসী, যেমন পেলে ছিল ব্ল্যাক। তো ফলে ভারতবর্ষ কিন্তু এরকম একটা চেহারা ছিল, যে ওই মানে সাঁওতাল ধরনের পোশাক আশাক, তীর ধনুক, মানে তখন তীর ধনুক যদি থেকে থাকে তো থাকলো, না থাকে না থাকলো। এখানকার সেই মানুষদের, আদি ভারতবাসীদের, মানে ভারতবর্ষ বলতে বাধ্য হচ্ছে এই উপমহাদেশ নিয়ে বলছি বলে, তাদের চেহারাপত্র ছিল অদ্ভুত। ব্ল্যাক কালার, মোটামুটি মিড হাইট, লম্বা চুল। এবং এরা আদিবাসী বলুন বা যাই বলুন, এরাই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জঙ্গলে টঙ্গলে ইত্যাদি থাকতো। পরবর্তী অধ্যায়, তখন মুসলিম ধর্মেরই সৃষ্টি হয়নি, পরবর্তী অধ্যায় এদেশে চলে আসে, মানে এই দিকে চলে আসে, এই অঞ্চলে চলে আসে ইরান, ইরাক, তুরস্ক, ওই সমস্ত দিকটা থেকে যারা আসেন, তারা, তাদের গায়ের রং হচ্ছে ফর্সা, তারা লম্বা, সুপুরুষ চেহারা এবং সুন্দর। এবং এরাই কিন্তু আর্য, বা আর্য হিসাবে এদেরকে ধরা হতো। এই আর্যরা যখন এদিকে এসে জায়গা দখল করতে আরম্ভ করলো, সমস্ত কেটে কুটে একটা থাকার মতন ব্যবস্থা, তখন তাদের মধ্যে রাজার সৃষ্টি হলো। এবং রাজা সৃষ্টি হওয়ার পর তখন ঠিক ঠাকুর দেবতার কিন্তু মূর্তি টুর্তি ছিল, তবে হ্যাঁ একটা ঈশ্বর ভক্তি ছিল, সেটা যে কি ছিল ডিটেল করতে গেলে অনেকটা লাগবে। কিন্তু তারা আগুনকে ভয় পেত বলে আগুনকে তারা ঈশ্বর হিসেবে নিত। এবং আস্তে আস্তে দেখা গেল যে ওই যে পুজো আচ্ছা যারা করছে, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তারা রাজাকে অ্যাডভাইস দেবে। এইভাবে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছিল। ব্রাহ্মণ হয়ে জন্মেছিল, বা ব্রহ্মা ব্রাহ্মণ ছিল, এরকম কোনো তথ্য কিন্তু ওগুলো পৌরাণিক কাহিনীতে আছে, বাস্তবে কিন্তু নেই। আর যারা দেশ চালাতো তারা হচ্ছে রাজা। এবং এরাই ধীরে 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 যুগ যেতে 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 একটা সময় এলো যখন, তখন সুসভ্য রাজা, ঠাকুর দেবতার মন্দির টন্দির হয়েছে। তখন রাজা মানেটা হচ্ছে ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয়র সঙ্গে প্যারালালি আরেকটা ইয়ে রয়েছে, জাত রয়েছে, তারা কায়স্থ, আপার কাস্ট। এবং ব্রাহ্মণদের মধ্যে ভেদাভেদির জায়গাটা হচ্ছে উচ্চ বর্ণের ব্রাহ্মণ, নিম্ন বর্ণের ব্রাহ্মণ। এবং এই যে উচ্চ বর্ণের ব্রাহ্মণ যারা যারা ছিলেন, তারা মুখার্জি, ব্যানার্জি এটসেট্রা, মানে উপাধ্যায় টাইপের যারা ছিলেন আর কি,
তখন তো মুখার্জি বা ব্যানার্জি ছিল না, এই উপাধ্যায় ইত্যাদি ছিল। তারপরে গুপ্ত রাজত্ব আসে। তো এরাও কিন্তু ব্রাহ্মণ কমিউনিটির লোক। পরবর্তী অধ্যায়, যেমন ধরুন প্রসূনগুপ্ত, আমরা ব্রাহ্মণ কমিউনিটির লোক। তো এরাই সমস্ত কিছু তেজ বা চালাতো। এবং এই ব্রাহ্মণ কমিউনিটির অত্যাচার ছিল একেবারে মানে আকাশচুম্বী, অসভ্য, বর্বরের থেকেও ভয়ঙ্কর ছিল তাদের সমস্ত কিছু। তো এর মধ্যে ইসলাম ধর্ম এসে গেছে বিভিন্ন জায়গায়। তো এখানে যে ঘটনাটি ঘটলো, এই ব্রাহ্মণ্যবাদ তারা চারটে ভাগে ভাগ করে দিয়েছে ইতিমধ্যেই, মানে এই উপমহাদেশের জায়গায়। প্রথমটা হচ্ছে ব্রাহ্মণ, তারা পুজো আর্চা করবে, তারা অ্যাডভাইস দেবে, তারা ভবিষ্যৎবাণী করবে, তারা জ্যোতিষ চর্চা করবে ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের মধ্যে যে রাজা রাজরা ইত্যাদি, তার থেকে একটা ভেঙে কায়স্থ ইত্যাদি হলো। তারপরে হচ্ছে গিয়ে বৈশ্য, অর্থাৎ ব্যবসা যারা করতে, চাঁদ সদাগরের কথা আমরা শুনেছি, তখন যারা ব্যবসা বাণিজ্য করতো, নৌকো নিয়ে যেত, তারা ব্যবসা বাণিজ্য করে আসতো, তারা হচ্ছে বৈশ্য। এবং তার তলায় হচ্ছে শূদ্র। চারটে ভাগে ভাগ ছিল, সেগুলোকে আবার ডিফাইন করে আরো ভাগাভাগি করা হয়েছে। তো এটা স্রষ্টা হচ্ছে গিয়ে ব্রাহ্মণরা। এবং কারা শূদ্র হিসেবে পরিগণিত হলো? ওই যে যারা অরিজিনাল ভারতের লোক ছিল, মানে ওই কালো চেহারার মানুষগুলো, যারা খেটে খেত, জন্তু জানোয়ারকে তীর দিয়ে মেরে তাদের মাংস খেত বা ফলমূল খেত ইত্যাদি ইত্যাদি। তো এরা চিরকাল পদদলিত ছিল এবং এদের উপর অত্যাচারের চূড়ান্ত সীমা, যদিও সংখ্যায় কিন্তু এরা ছিল বৃহৎ, এই কালো মানুষগুলো, কিন্তু এদের উপর চূড়ান্ত অত্যাচার করা হতো এবং অত্যাচারের ফলে এরা কোণঠাসা হয়ে গিয়েছিল এবং যুগের পর যুগ চলতো। তার থেকেই সৃষ্টি হয়, এই শূদ্রদের মধ্যে থেকেই সৃষ্টি হয় দলিত। শূদ্র কথাটাই তো অসভ্য কথা, যাই হোক, দলিত কিংবা আদিবাসী, এই যে সাঁওতাল, ভিল ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে আজকে দলিত নিয়ে একটা ঘটনা বলতে চলেছি, বা নিম্ন বর্গ, তারপরে তাদের এসটি এসসি ইত্যাদি ইত্যাদি, ভারত স্বাধীন হওয়ার পর তো এগুলো ডিভাইড করা হলো, বা ব্রিটিশের টাইম থেকেই ডিভাইড করা হলো। এবার ঘটনাচক্র যেটা খুব ভালো করে শুনিনি, ইতিহাসটা আপনারা জানেন, আপনাদেরকে শ্রদ্ধা করি। এই যে হিন্দু ধর্মের লোকেরা যখন দেশ চালাতো, তখন সুবিশাল এই তথাকথিত শূদ্র হিসেবে যাদেরকে পরিগণিত করা হতো, তাদের ছায়া পর্যন্ত মারাতো না, তাদেরকে দিয়ে দুনিয়ার কাজ করাতো, কিন্তু তাদের স্পর্শ কিন্তু এই উচ্চ বর্ণের লোকেরা নিত না। তারা, তাদের জন্য আলাদা দোকানপাট ছিল ইত্যাদি ইত্যাদি। তো এরা ক্ষিপ্ত হয়ে গেল, কারণ এরা সংখ্যায় ছিল বিরাট। এরা এতটাই ক্ষিপ্ত হলো যে এইভাবে জীবনযাত্রা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে গেল। ঠিক সেই সময় কিন্তু দুটো ঘটনা ঘটলো। একটা, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম চালু করবার চেষ্টা করলেন। তিনি বললেন যে এখানে উঁচু নিচু কোনো দুটো জাত থাকবে না, এখানে সবাই সমান। সেই বুদ্ধদেব বা সিদ্ধার্থ বৌদ্ধ ধর্ম স্প্রেড করার একটা চেষ্টা করলেন। আলটিমেটলি বুদ্ধকে তো মেরেই ফেলা হলো, মানে যারাই যখন মানে হিন্দু ধর্মকে ধরবার চেষ্টা করেছে তাদেরকে খতম করে দেওয়া হয়েছে। যদিও রাজা অশোক, তিনি এই বৌদ্ধ ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই বৌদ্ধ ধর্মটা চীন, জাপান, মায়ানমার, কোরিয়া ইত্যাদি ইত্যাদি জায়গায় স্প্রেড করেছিল ঠিকই, এবং অবশ্যই শ্রীলঙ্কাতে আজও বুদ্ধিস্ট ম্যাক্সিমাম, কিন্তু ভারতবর্ষে এটাকে স্প্রেড করা যায়নি। ফলে এখানকার আদিবাসী বা দলিত, তাদেরকে দলিত হিসাবে ধরা হতো, এই দলিতরা অসল, কারণ তারা প্র্যাকটিক্যালি নর্মাল লাইফ এবং মানুষের সেবায় তারা যেতে পারতো না। এবং পরবর্তী অধ্যায়ে যখন মুসলিম কমিউনিটি বা ইসলাম এরা ভারত আক্রমণ করলো, একেবারে আগেকার কথা বলছি, আলাউদ্দিন খিলজি ফিলজির ওই টাইমে, তখন কিন্তু এই রাজারা পরাজিত হলো। তার কারণ সৈন্যবাহিনীর মধ্যে দলিত যারা, তারা রাজাকে হেল্প করেনি, যার জন্য ইসলামিকরা অনায়াসে কিন্তু ভারতবর্ষ দখল করতে পেরেছে। এবং এই দলিতদের মধ্যেই সুবিশাল অংশ তারা ভাবলো যে এই যে ইসলাম ধর্ম রয়েছে, এদের মধ্যে তো ভেদাভেদ নেই, উঁচু জাত নিচু জাত এই ভেদাভেদ নেই। তার ফলে একটা বিরাট সংখ্যার মানুষ সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যাদের বিরাট অংশ আজ ভারতবর্ষে মুসলিম হিসাবে খ্যাত। আমি সব মুসলিমের কথা বলছি না, কিন্তু বাস্তবটা বিশ্বাস করার চেষ্টা করুন। তাহলে কত অপমান, কত অসম্মান নিয়ে আজকে এই দলিত বলুন বা মুসলিম বলুন, এদের সৃষ্টি হয়েছিল। এবং তারপরে ব্রিটিশরা যখন আসে, তখনও কিন্তু সুবিশাল সংখ্যার মানুষ
যারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে এবং যাদের ওই 12 বছর 13 বছরে বিয়ে দেওয়া হয়েছে বা কোন একটা বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, তারা দেখলো এই হিন্দু ধর্মে থেকে লাভ নেই, মারা পড়বো। তখন তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, যার জন্য সুবিশাল খ্রিস্টান সময় বাংলাতে ছিল, আপনার কেরালাতে ছিল, দেখবেন এখনো কেরালাতে প্রচুর খ্রিস্টান, তামিলনাড়ুতে ছিল, তামিলনাড়ুতে প্রচুর খ্রিস্টান আছে। ফলে এই ধর্মগুলো তখন তারা অ্যাডাপ্ট করেছিল এই কারণে যে তাদের বাঁচতে হবে, বাঁচার জন্য, স্বাভাবিক কথার জন্য। তাহলে আমার প্রশ্ন হচ্ছে অমিত শাহর কাছে কোন দুঃসাহসের বলে তিনি দলিত এবং মুসলিমদেরকে আউট করে দিয়ে এসআইআর চালু করবার ধান্দাবাজি করছেন? হয় তিনি তিনি ভারতের সুপ্রাচীন ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহাল নন, কিংবা বলবো এটা তিনি যেটা করছেন সেটা তার পূর্বপুরুষরা এই দেশে চালু করে দিয়ে গেছে। কিভাবে চালু করে দিয়েছিল? আজ থেকে 100 বছর আগে, আজ থেকে ঠিক 100 বছর আগে আরএসএস, আরএসএস তখন নাম ছিল না, অন্য নাম ছিল, হিন্দু কি একটা নাম ছিল, এবং কমিউনিস্ট পার্টি দুটোরই সৃষ্টি হয়। এবং এই আরএসএস বা তৎকালীন এই হিন্দুইজমের জায়গাটা তারা কিন্তু উচ্চ বর্ণের মানুষরা সেটাকে পরিচালনা করা শুরু করেছিল। একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রাহ্মীণ, অন্যদিকে দীনদয়াল উপাধ্যায় ব্রাহ্মীণ। ফলে ব্রাহ্মীণ কমিউনিটি পরিচালিত এই হিন্দুইজম, আজকে যারা এই শুভেন্দু অধিকারী ফধিকারীরা বড় বড় ফাটাল ফাটাল করছে বা অমিত শাহ, এরা কন্ট্রোলটা নিল। এবং কন্ট্রোল নিতে নিতে তারা দেখলো যে ব্রিটিশ বেটা মুসলমানদের পেটাচ্ছে, কোনো দরকার নেই। এটা যেতে স্বাধীন হওয়ার পর যখন ডিভাইড হয়ে গেল, পাকিস্তান সৃষ্টি হলো, বাংলাদেশের ওইদিকে পূর্ব পাকিস্তান হলো, তখন মুসলিম লোকেরা এই দুটো জায়গায় অধিকাংশ ছিল। ফলে হিন্দুরা ওই দেশ থেকে, মানে পাকিস্তান থেকে এবং পূর্ব পাকিস্তান থেকে, পশ্চিম এবং পূর্ব পাকিস্তান থেকে এই দেশে আশ্রয় নিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এই দেশে আশ্রয় নিতে আরম্ভ করলো। এই অবধি ঘটনা তো আপনিও জানেন, এই নিয়ে সিনেমা ফিনেমা হাবি জাবি প্রচুর হয়েছে। কিন্তু জানেন কি, এই বাংলা থেকে, আমি পাঞ্জাব ছেড়ে দিন, এই বাংলা থেকে বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুর, এখান থেকে লাখে লাখে মুসলিম, যে 46 এর গন্ডগোলটা হলো, রায়ট বলে যাকে ধরা হচ্ছে, তারা কিন্তু সব চোখের জল ফেলে বাংলাদেশে চলে গেল, বা আই মিন পূর্ব পাকিস্তানে চলে গেল। তারা যেতে চায়নি। তা সেই ক্যালকুলেশনটা করতে হবে না? আজকেও ভারতবর্ষে যত মুসলিমস রয়েছে, পাকিস্তানে অত মুসলমান নেই, বাংলাদেশ তো ছেড়েই দিন। ফলে তাদেরকে কাটল না করতে পারলে, এবং এবং অতিরিক্ত হিন্দুইজমের জায়গায় এদের একটা স্বাভাবিক আপত্তি রয়েছে, কারণ ভারতবর্ষ সর্বধর্মের মধ্যে থাকা, যেটা জওয়াহরলাল নেহরু মুখে বলেছেন, ইন্দিরা গান্ধী ইমপ্লিমেন্ট করেছিলেন, যে সাম্প্রদায়িকতা থাকবে না, অসাম্প্রদায়িক দেশ, সর্বধর্মের মিলনের দেশ হচ্ছে গিয়ে ভারতবর্ষ। গতকাল ইন্দিরাজির মৃত্যুদিন ছিল। তো এখন ভারতীয় জনসংঘ তৈরি করা হলো, প্রসাদ মুখার্জি বা তৎকালীন এরা এই জনসংঘ দলটি তৈরি করলো, কারণ আরএসএস নিজেরা ডাইরেক্ট পলিটিক্সে আসলো না। এরা এসে কি করলো? এরা এসে হিন্দুইজমের জন্য ভোটে দাঁড়াতে হবে, কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তারা দেখছে যে কম কমিউনিটির লোক তাদের কাছে অ্যাকসেপ্টেবল। ফলে তারা উচ্চ বর্ণের লোকদের ধরলো। কোন উচ্চ বর্ণের লোক? ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা ছেত্রী, এবং তার সঙ্গে সঙ্গে বৈশ্য বা এই ওবিসি মধ্যে এখন যেটা বলা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের, এই কমিউনিটির লোকেদেরকে তারা ধরলো। কারণ এই কমিউনিটিটা কিন্তু একেবারে হাত ছিল কংগ্রেসের, এবং কংগ্রেসের মধ্যে একটা জমিদারি মেজাজ ছিল। সেই মিথটাকে তারা ধীরে ধীরে ভাঙতে 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 যখন ক্ষমতা এলো বাজপেয়ী, তখন সেটা একেবারে ঊর্ধ্বমুখী হলো। অর্থাৎ হাই কাস্টেড লোকেরা কিন্তু সব বিজেপির দিকে একটু একটু করে হেলতে, এবং 2014-তে পুরোপুরি ভাবে হাই কাস্ট ভোটের উপর তারা নির্ভরশীল হয়ে পড়ল। এখানেও মজা আছে। এবার এই হাই কাস্ট ভোটটা বিজেপি ধরতে গিয়ে তারা দেখলো যে যাদব আছে, যারা এসসি এসটির মধ্যে পড়ে, কুর্মী আছে, এরকম বিভিন্ন ছোট ছোট রয়েছে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের মধ্যে পড়ে যাচ্ছে। তখন তারা ডিভাইড করলো যে দলিতরা, আদিবাসীরা আলাদা, এদের ভোট আমাদের দিল কি না দিল উই ডোন্ট কেয়ার, আমাদের এই ভোটগুলো নিতে হবে। অর্থাৎ কিনা এই কুর্মী বলুন, যাদব বলুন,
কুমার বলুন ইত্যাদি ইত্যাদি, পাসওয়ান বলুন, এই ভোটগুলোকে নেওয়ার জন্য তারা কিন্তু জাম্প করল। এবং আজকে যে ঘটনাটা ঘটছে এসআইআর এর শাহী টার্গেট কিন্তু দুটো, সেটা নিয়ে আজকের কিন্তু প্রশ্নের পাঞ্চ। সুপ্রভাত, নমস্কার, আসসালাম আলাইকুম। দেখুন, আজকে আমাদের হেডারটা দেখতে পাচ্ছেন, যেটা নাম, আপনার অনেকেই হয়তো ভাববেন দলিত বা মুসলিমদের হয়ে প্রসূনদা কথা বলছে, বলতেই হবে, কারণ প্রসূনদা ভোটে দাঁড়াচ্ছে না, প্রসূনদার কোনো পিছু টান নেই, কিচ্ছু নেই, সেটাই বলছি। আবারও আমি বলি যে আমি মোটেই গর্বিত না যে ব্রাহ্মণ কমিউনিটি বা হাই কাস্টের লোক হিসেবে, একদম গর্বিত না, কারণ আমি প্র্যাকটিক্যালি ধর্ম টর্ম মানিই না। আমি মানে অচ্ছুত বলতে পারেন আমাকে। আমি মন্দির মসজিদ বা কোনো এক জায়গায় গিয়ে হাত জোর করে বসে থাকার পার্টি না। আমার কাছে একজন মুসলিমের ভ্যালুয়েশন যা, একজন হিন্দুর ভ্যালুয়েশন তা। একজন মুসলিম যা যা খাবার খেয়ে থাকে সবগুলো আমি খেতে রাজি আছি। একজন হিন্দু যতটা নিরামিষ খেতে বা যাই খাক না কেন সব খেতে রাজি আছে। নো ডিভিশন অ্যাট অল, কারণ এরা প্রত্যেকে ভারতবাসী, এদের নিজের নিজের স্টাইল রয়েছে, এবং দুটো স্টাইল বা তিনটে স্টাইল বা 10টা স্টাইল বা 1000টা স্টাইল সবগুলো আমি অ্যাডাপ্ট করেছি, এবং এটা আমার খুশি। এবং আমার জীবনের অনেকটা পর্ব কেটে গেছে, এরপরে বাঁচবো না বাঁচবো। অমিত শাহর যে খেলাটির কথা বলছিলাম, যে অমিত শাহ খুব ভালো করে জানেন যে বিহারের ভোটে জিততে গেলে মুসলিম ভোটটাকে ছাঁটাই করতে হবে। এবং গত নির্বাচন মানে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন অমিত শাহ নিজে, এবং তাতে করে বিভৎস হার হয়েছিল কিন্তু বিজেপি, এবং সেখান থেকে অখিলেশ যাদব এবং কংগ্রেস সুবিশাল আসন নিয়ে বেরিয়ে আসে। এবং তারপরে থেকেই তিনি বুঝেছিলেন যে দলিতরা দিনের পর দিন অত্যাচারিত হতে হতে, কারণ তার কিছু ছবি আপনাদেরকে দেখাই, যে যেখানে দলিতদেরকে অত্যাচার করা হচ্ছে এবং দলিতদের মানে নিম্নবর্গের মানুষকে, তার ছবি কিছু আপনাদের সাইড দিয়ে আমরা দেখাবার চেষ্টা করছি, যদি ছবি থাকে, যে কিভাবে উত্তরপ্রদেশে দিনের পর দিন দলিতদের উপর অত্যাচার করা হয়েছে বলে আজ তারা কোন ঠাসা। আজকে তারা কিন্তু বুঝতে শিখেছে, তাদের মধ্যে নিরক্ষরের সংখ্যা বেশি, তারা জানে না, কাজে তারা জানে যে জো বাবু বলেগা ওই হোগা। একে প্রবীর বিশ্বাস অলরেডি বলেছিলেন যে রাম মন্দির উদ্বোধনের সময় রাষ্ট্রপতিকে পর্যন্ত ডাকা হয়নি, যেহেতু তিনি নিম্নবর্গের মানুষ ছিল। দ্যাট ইজ বিজেপি। এটি ঘটনা, এবং এই ঘটনা পরিক্রমার জায়গা থেকে তারা বিহারের যে ভোট 243টি আসন, সেই আসনটিকে তারা ধরবার জন্য তারা ক্যালকুলেট করে দেখেছে যে 18% মতো মুসলিম রয়েছে। এই 18% যেদিকে হেলবে সেদিকে বৃহত্তর ভোট যাবে, এবং এই মুসলিম ভোটটা এখন এই ইন্ডিয়া জোটের দিকে রয়েছে। তারা ইয়েকে ভোট দেবে না, নীতিশকেও ভোট দেবে না, তারা ভোট দেবে না, ওই কি ভোট দেবে না, হ্যাঁ, তারা ভোট দেবে কিন্তু একদম কংগ্রেস, জেডিইউ না, আরজেডি এবং বাম দলগুলো, নকশাল এবং সিপিএম বা সিপিআই যারা দাঁড়াবে, এদেরকে ভোট দেবে কনফার্ম। সুতরাং এই 18টা ভোটের উপর যতটা কাঁচি চালানো যায় তার জন্য এসআইআর। দ্বিতীয় ব্যাপারটা, যে দলিতের সংখ্যা 20% উপরে আছে, প্রায় 22% মতন রয়েছে, এক্সাক্ট ইয়েটা আমার জানা নেই। এই দলিত ভোটটা যদি উত্তরপ্রদেশের মতন বিহেভ করতে শুরু করে, তাহলে এদিকে 18, ওদিকে 22-40% ভোট মায়ের ভোগে। ফলে এদেরকে ছাঁটাই কাটাই করা হয়েছে এবং তীব্রভাবে এদেরকে দেখানো হয়েছে, এবং এদের উপর চাপ সৃষ্টি করার যে ফিচার আপনারা দেখুন, আমাদের পাশে যে ছবিগুলো, একটাও আমাদের ছবি না। দেখুন, আনন্দবাজার বা বিভিন্ন জায়গাতে গুলো দেখানো হয়েছে যেটা উত্তরপ্রদেশে ঘটনা ঘটেছে, যে কারণে দলিতরা ক্ষিপ্ত। ছবিগুলো দেখুন শুধু, আমি একটাও বাজে কথা বলি, দেখুন ছবি, প্রত্যেকটা পেপার কাটিং আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে লোকগুলো, এরা তো দিনের পর দিন অত্যাচারিত, সেই যুগ যুগ ধরে অত্যাচারিত। ফলে তারা বিজেপিকে ভোট দেবে না, কারণ তারা বিলিভ করে যে এই দলটি উচ্চ বর্ণের হিন্দুদের দল, এখানে আমাদের স্থান হবে না। ওই রাষ্ট্রপতি একটা করে পুতুলের মতো বসিয়ে রেখে দিয়েছে, এটা তাদের ধারণা, আমার বক্তব্য না, তাদের ধারণা। ফলে একটা সাংঘাতিক জায়গায় যেতে বসেছে, এবং বিহার সাংঘাতিক জায়গায় যেতে বসেছে। ফলে যে ঘটনাটি ঘটছে,
যে এই মুহূর্তে লেটেস্ট গতকাল শুক্রবার রাত্রিবেলার খবর হচ্ছে 100টা সিটে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, 105 থেকে 107টা আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, এবং বাকি আসনগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু পিকের। এবং পিকে যদি ভালো করে খেলতে পারে এবং নীতিশ কুমারের ভোট যদি কাটাই ছাটাই গতবারে মানে যেই কারবারটা চলছে, যে 101টি আসনে নীতিশ কুমার দাঁড় করিয়েছেন, সেখান থেকে যদি 70টি আসন ছাটিয়ে বার করে দেওয়া যায়, যেটা বিজেপি এবং পাসওয়ানরা মিলে করছে, তাহলে এই ভোটের ফলাফল ভয়ঙ্কর ভাবে ইন্ডিয়ার দিকে যাবে। রইল বাকি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যে গেমটা খেলতে গেছে, মানে বিহারে একরকম স্ট্র্যাটেজি, সেখানে দলিতদেরকে ছাঁটাই করা হচ্ছে, সেখানে মুসলিমদেরকে ছাঁটাই করা হচ্ছে। বাংলার জন্য তো আলাদা নিয়ম হতে পারে না, সারা ভারতবর্ষের জন্য একই নিয়ম। গাড্ডায় ঢুকে গেছে, কারণ এখানে দলিত বলতে যেই ব্যাপারটা বোঝে, তাদের বিশাল সংখ্যার ভোট রয়েছে নাম মতুয়া, এবং একটি এসসি থেকে তাদের নাম রাজবংশী। তারা দলিত নয়, কিন্তু এসসি কেন পড়ছে আমি জানি না। রাজবংশীরা আমাকে মাফ করবেন, আপনারা বাংলার সম্পদ, এটা আমি মনে করি, কিন্তু আপনাদেরকে লোয়ার কাস্টের মধ্যে ফেলে রাখাটা একটা জঘন্যতম অপরাধ করা হয়েছে, যেটা কংগ্রেস জমানায় হয়েছে এবং বিজেপি প্রচন্ড ভাবে হচ্ছে। তো এই ছাটার মধ্যে এবারে বিপাকে পড়েছে বিহার ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে পশ্চিমবঙ্গে। কি বলবো তার আগে একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে এসে জানাবো বাকি কথা। প্রত্যেকে দেখুন এবং শেয়ার করুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। नमस्कार, मैं प्रवीर विश्वास हूँ। आप में से 4.5 लाख से भी ज्यादा लोगों ने एनके डिजिटल पर विश्वास और भरोसा जताया है। हम इससे बहुत खुश हैं। इसीलिए अब हम हिंदी भाषी दर्शकों तक पहुंचने के लिए एक और हिंदी चैनल लॉन्च करने जा रहे हैं। आने वाले कुछ ही दिनों में हमारा हिंदी चैनल आ रहा है। वहाँ भी आप तरह तरह की समीक्षाएं और विश्लेषण देख पाएंगे। जैसे हम बंगाली में करते हैं, वैसे ही हम हिंदी में भी कार्यक्रम लाने जा रहे हैं। हिंदी चैनल को सब्सक्राइब करना न भूलें। हम समय पर आपको लिंक भेज देंगे। सभी खुश रहें। नमस्कार। ফিরলাম বিরতির পর। এবার পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন মতুয়া নেতাদের কি বক্তব্য। আপনারা শুনুন, চমকে যাবেন, কারণ একরকম বিদ্রোহের সুর তাদের মধ্যে দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে রংবাজিরা করেছিল, মুসলিম ভোট দরকার নেই, আমরা হিন্দু ভোটের উপর দিয়ে যাব, মতুয়া নিয়ে ভেবেছিলেন কি? এবং মতুয়াদের মধ্যে সুবিশাল অংশের পেপারই নেই, সে তো আমি আগের এপিসোডেও বলেছি। ফলে তারা রিয়াক্ট করছেন এবং শান্তনু ঠাকুর গাড্ডায় ঢুকে ভুলভাল কথা বলছেন। আমরা এক ঝলক দেখে নিতে চাইছি। অনির্বাণ, যদি একটুখানি দেখানো যায়। আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, ব্যক্তিগত বিরোধিতা আমার কারুর সাথে নেই। এরা যখন ব্যক্তিগত বিরোধিতা তৈরি করেছে, এদেরও আমরা দেখাবো আমরা কত শক্তি ধরি, কিভাবে ধরি। আরে পশ্চিমবঙ্গ তো আমার মাতৃভূমি। পশ্চিমবঙ্গের যারা শাসন ক্ষমতায় আছে তারা নিজেকে ভাবে কি একটা সারা ভারতবর্ষের আমরা দায়িত্ব নিয়ে রয়েছি। পশ্চিমবঙ্গের এই প্রশাসন থেকে শুরু করে আমরা সেকেন্ডের মধ্যে চুপসে দিতে পারি যদি আইনগত ব্যবস্থা আমরা নেই। মাথায় রাখবেন এটা। আজকে যে ভাষায় বলে গেলাম অত সহজ হবে না, ঠিক আছে? অতএব সাবধানে থাকুন। আমরা সকলের কথা বলি না মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না, চুপচাপ আছি এই নয় যে আমার আগামী দিনের পরিবর্তন বা প্রতিবাদ বা প্রতিরোধ হবে। আমার রাজনৈতিক বিরোধিতা, বুঝলেন তো, মাথাটা খারাপ হয়ে গেছে। কি বলছেন আর না বলছেন জানে না। কেন বলছেন জানেন? দেখে নিন পরেরটা। কেন বলছেন?
যে বিদ্রোহটা কোথায় তৈরি হয়েছে, যদি এক ঝলক দেখানো যায়। পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসে অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই তাদের নাম। যদি বিজেপি দল এদের মতুয়াদের নিয়ে, এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হেলাফেলা করে, মতুয়ারা কিন্তু বিজেপি কেও ছেড়ে কথা বলবে না, এটা আপনারা জেনে রাখবেন। নমস্কার, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম জানাই। আপনারা দেখলেন তো এই কাটিং করা ভিডিওটি। এক পাশে শ্রদ্ধেয় সুকান্ত দা বলছে যে কারো বাপের সাধ্য নাই আমরা এসআইআর করে যে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবো, কেউ ঠেকাতে পারবে না, এদিক ওনার কথা। আর আমি যেটা বলছি সেইটা দেখাচ্ছে আমি কবে বলেছি, কেন বলেছি, আর সুকান্তদার বলার মধ্যে এটা কেন বলেছেন তারই ব্যাখ্যা করবার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি। ভালোভাবে শুনতে থাকুন আপনারা। খবরওয়ালার বিরুদ্ধে আমাকে খবর করতে হচ্ছে, মিডিয়ায় আমার এই ভিডিও ছাড়তে হচ্ছে। খবরওয়ালা নামে একটা চ্যানেল থেকে আমার বিরুদ্ধে, দেখবেন আপনারা, আমি ভীষণভাবে দুঃখিত যে এরা কি ধরনের মিডিয়া, এরা কি ধরনের মিডিয়া। একটা হচ্ছে টিভি চ্যানেল, আমাকে ফোন না করে তারা এইভাবে এটাকে প্রচার করছে, এবং শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শ্রমিক দাকে পর্যন্ত ফোন করেছে। শ্রমিক দা এটা জানেন না বলে তিনি জবাবটাকে সুন্দরভাবে দিয়েছেন, কিন্তু যে পরিষ্কার কথাটা সেটা তিনি, যেটা খাঁটি কথা সেটা জানেন না বলে বলতে পারেননি। 4 জানুয়ারি, আর এই ভিডিওটা হচ্ছে 2023 সালের 27শে মার্চ। তাহলে 2023 সালের 27শে মার্চ। আর সুমন এতে দাঁড়ানো আছে, যে সুমন মারা গেছে 2024 সালের 4 জানুয়ারি। তাহলে এই কত বড় জানোয়ারেরা আর কি ধরনের টিভি চ্যানেলেরা, আপনারা একটু ভেবে দেখুন। সেইটা দিয়ে এখন ওটার থেকে কেটে নিয়ে এখন দেখাচ্ছে কি, অসীম সরকার বলেছে যে বিজেপি যদি হিন্দু এবং এই মতুয়া নমশূদ্রদের নাগরিকত্ব নিয়ে হেলাফেলা করে তাহলে বিজেপি কেও ছেড়ে কথা বলবে না। হ্যাঁ, আমি বলেছিলাম কেন 23 সালে, যেহেতু 19 সালে সিএ নিজের মুখের নিজে কথা, পার্টি থেকে চাপ খেয়েছে, কিন্তু ক্ষিপ্ততারা এবার হয়ে রয়েছে। এবার এই ভদ্রলোকের কথা বলি, দেখে নিন এই ভদ্রলোক কি বলেছেন গতকাল। টাটকা খবরটা আপনাদের শোনাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনিতে তো আগুন লেগে রয়েছে, দলটির মধ্যে এই অবস্থা থাকলে তো ভোটের আগেই আত্মরা হয়ে গেছে। আপনাদেরকে বলি 50% বুথে, ভোটের বুথে বিজেপি ক্যান্ডিডেট, মানে বিজেপি এজেন্ট বসাবার মতো ক্ষমতা, আর সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো স্ট্রং ব্যাপারে বলেছে। অভিষেকের এসআইআর বার্তা কি, বিএলওদের নজর রাখবেন বিএলএরা। প্রবিদ্যা গতকাল যে অনুষ্ঠান করেছেন কিনা তিনি বলেছেন বিএলওদের উপর নজর রাখা দরকার, কারণ সিপিএম এর প্রচুর লোক কিন্তু বিএলওর মধ্যে ঢুকে বসে আছে। অভিষেক কি বলছেন, বিএলওদের উপর নজর রাখবেন বিএলএরা, অর্থাৎ পার্টির লোকেরা। 3রা নভেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে। পাড়ায় পাড়ায় সভাপতি, প্রতি বিধানসভায় একটি করে যুদ্ধ ঘর, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে। এনুমারেশন ফর্ম পূরণে সর্বাধিক গুরুত্ব, মানে ওই যে ফর্মটি হচ্ছে সেটার দিকে নজর দিতে হবে। 1 সেকেন্ড আপনাদেরকে বলি, আগামী 6 মাস অ্যাসিড টেস্ট, 6 মাসের জন্য পাগলার মতো খাটতে হবে তৃণমূলের বা যারা আছেন। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, 1 লাখ লোক নিয়ে যে দিল্লি যাবেন। মতুয়ার শিবিরে গুরুত্ব আমি দিনের পর দিন বলেছি, এবং এই যে কথাটা নিয়ে আমরা লড়ছি আজকে প্রত্যেকটা জায়গায়, ইউটিউবার সে দলের হোক, মানে বিজেপির হোক বা তৃণমূলের দিকের হোক বা নিউট্রাল হোক, তারা প্রত্যেকেই বলছে মতুয়ারা চাপে আছে। এবং আমরা এই যে অনুষ্ঠানটা করেছি তা শেয়ার পর্যন্ত মতুয়ারা করেছে, বিশ্বাস করুন। তো ফলে খেলাটা কিন্তু জমছে। এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বিহারে যে ফর্মুলায় খেলতে গেছে অমিত শাহ, সেই শাহী কারবার কিন্তু এ রাজ্যের দলিত
মানে আপনারা শুনলেন অসীম সরকারের মুখে যে দলিত কারা, নমশূদ্র ইত্যাদি ইত্যাদি। এ রাজ্যে কিন্তু দলিত মুসলিমদের সঙ্গে সেই ফর্মুলা খেলতে গেলে বিপাকে পড়বে, ফেলতেই পারবে না। এটা আমরা বারবার বলেছি। এই একাট্টা হওয়ার জায়গা থেকে ইমেজ এবং ইমপ্রেশন খারাপ হয়েছে। এবং আপনারা বিহারের ফলাফলের দিকে নজর রাখুন। যদি বিজেপি সুবিশাল ভোটে জিতে আসে, সেখানে বিজেপি 101-এর মধ্যে যদি তারা 80-90টা আসন পায়, তাহলে বুঝতে হবে যে বিজেপির জয়। আর যদি লেস দেন 80 বা 70 বা 60 হয়, তাহলে বিজেপি পাগলা হয়ে যাবে। কারণ তাদের এসআইআর এর নেগেটিভ ফলটা বিহারে পড়েছে। পশ্চিমবঙ্গ অনেক শিক্ষিত জায়গা, এখানে নমশূদ্র আর অমুক শূদ্র আর তমুক শূদ্র বলে যতই শূদ্র ব্যাপার এস্টাবলিশ করার চেষ্টা করুন, এখানে একজন বাঙালি যদি গাড়ি নিয়ে বেরোয়, রাস্তার ধারে যদি একটা চায়ের দোকান থাকে, সেই চায়ের দোকানে গিয়ে বলে এই দুটো চা দাও, সেটা মুসলমানের দোকান না দলিতের দোকান তারা দেখেও না। এগুলো কিন্তু বিহার ফিহারে প্রচুর আছে। তারা খেতে বসলে মুসলিম দোকান না এর দোকান, সব থেকে বেশি তো বাঙালি ভালোবাসে বিরিয়ানি, মুসলমানরা ছেড়ে বিরিয়ানি কেউ বানাতে পারে। সুতরাং মুসলিম এবং দলিতদের উপর যে পলিসি শুভেন্দু অধিকারীরা নিচ্ছেন বা শাহী অর্ডার এসছে, তাদেরকে জানিয়ে রাখি, আপনাদের মরণ কিন্তু মানে পতন, ভোটের পতন কিন্তু এই দলিত এবং মুসলিমদের হাতে 2026-এর নির্বাচন। ডেটটা মনে রাখবেন, আজ শনিবার 1 নভেম্বর বলে গেলাম। নমস্কার, আদাব।